আজকে আমরা আলোচনা করব ক্লাস 8 এর কোষে দেখি 10.1 যেটা অধ্যায়টা আছে ত্রৈরাসিক পদ্ধতি বা ত্রৈরাসিক বলে। তো আমরা এর আগে অঙ্কগুলো এগুলো এই ধরনের অঙ্ক করেছি, অনেক ঐকিক নিয়মে অঙ্ক করেছি, কিন্তু এখানে একটু প্রসেসটা একটু আলাদা হবে। ঠিক আছে, সমস্যাটা ঠিক একই রকমের সাজাবো, কিন্তু বাকি প্রসেসটা একটু আলাদা রকমভাবে করব। ঠিক আছে, তাহলে কি বলছে কোষে দেখি 10.1 প্রথম অঙ্কটা বলছে, আজ আমার বাবা 390 টাকায় 15 কিগ্রা চাল কিনে এনেছেন। যদি 17 কিগ্রা একই রকম চাল কিনতেন তবে বাবা কত টাকা খরচ করতেন? ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করতে বলছে। তো আমাদের এখানে বলেছে 15 কেজি চালের দাম যদি 390 টাকা হয় তাহলে 17 কেজি চালের দাম, আমরা এটাকে ঐকিক নিয়মেও বার করতে পারবো, কিন্তু আমাদের কি বলেছে ত্রৈরাসিক পদ্ধতিতে বার করতে বলেছে। চলো ত্রৈরাসিক পদ্ধতিতে কিভাবে অঙ্কগুলো করব। তো ত্রৈরাসিক পদ্ধতিতে অঙ্ক করার জন্য আগে লিখতে হবে কি 1 নম্বর, তাহলে আমাদের সমাধানটা করে নিচ্ছে, যেটা চাইছে আমরা জানি সেটা কোন দিকে, ডান দিকে লিখবো। তাহলে চালের দাম একক কি টাকা, একক টাকা। আর একটা কি চালের পরিমাণ কত হবে? চালের পরিমাণ কিগ্রা। চালের পরিমাণ কি? চালের পরিমাণটা হবে কি কিগ্রা। তাহলে চালের দাম টাকা হয়ে গেল, চালের পরিমাণ কিগ্রা হয়ে গেল। এবার কি লিখবো? 15 কিগ্রা চালের দাম। 15 কিগ্রা চালের দাম কত আছে? 390 টাকা যদি হয় তাহলে কি বলছে 17 কিগ্রা চালের দাম কত, আমাদের এটা বার করতে বলেছে। তাহলে চালের পরিমাণের সঙ্গে চালের দামের কি সম্পর্ক? 15 কেজি চালের দাম যদি 390 টাকা হয় তাহলে 17 কেজি চালের দাম অবশ্যই বাড়বে। তাহলে এটা যদি বাড়ে আর এটাও তার সঙ্গে যদি বাড়ে তাহলে এটা কি সম্পর্ক? সরল সম্পর্ক। যদি দুটোই একই রকম দিকে যায়, যদি এটার দাম কমতো এটাও দাম কমতো তাহলে কি সম্পর্ক? এটাও সরল সম্পর্ক। একটা বাড়বে একটা কমবে, তাহলে বা একটা কমবে একটা বাড়বে, তাহলে ওটাকে বলা হয় ব্যস্ত সম্পর্ক। এখানে লিখে দেবো চালের পরিমাণের সঙ্গে চালের দামের সরল সম্পর্ক। ঠিক আছে, তাহলে সরল সম্পর্ক। তাহলে সরল সম্পর্ক হলে একটা কথা মনে রাখবে তোমরা, এটার সঙ্গে একবারে আমরা একটা পদ্ধতি অবলম্বন করব। কিভাবে করব? এটাকে দেখো, যেটা চেয়েছে, কি চেয়েছে? চালের দাম। অতএব চালের দাম যেটা তার উপরে আছে সেটা বসিয়ে দেব। কত আছে? 390 ইন্টু গুণ চিহ্ন দিয়ে দেবো। আর যদি আমাদের এটার সঙ্গে এটা সরল সম্পর্ক থাকে তাহলে এটাকে উল্টে দেব। আর যদি ব্যস্ত সম্পর্ক থাকলে তাহলে সোজাসুজি 15/17 যদি ব্যস্ত সম্পর্ক। আর সরল সম্পর্ক থাকলে কি করতে হবে? উল্টে দিতে হবে। তাহলে এখানে সরল সম্পর্ক আছে, তার মানে এটাকে কি করব? উল্টিয়ে 17 কত হয়ে যাবে? 15। 17/15 যদি কাটাকাটি করি এখানে কত আসবে? দেখো 15 একে 15, হ্যাঁ 15 একে 15, 15 দুনা 30, কত নামছে? 9 তাহলে 15 হবে 6 90। তাহলে 26কে 17 দিয়ে যদি আমরা গুণ করি কত হচ্ছে? 26কে যদি 17 দিয়ে গুণ করি 442 টাকা হবে, 442 টাকা। তাহলে কত অ্যান্সার পেলাম? অতএব কত? 17 কেজি চালের দাম কত? 17 কিগ্রা চালের দাম কটা হলো? 442 টাকা। হয়ে গেল আমাদের প্রথম দাগের অঙ্কটা। আশা করছি বুঝতে পেরেছ। তারপরটা কি বলেছে? তারপরটা বলেছে ভেঙ্কট মামা 20 মিটার ছিট কাপড়ে একই মাপের 4টি কাপড় তৈরি করবেন। 20 মিটার ছিট কাপড়ে, তাহলে একই মাপের কটা? 4টা কাপড় তৈরি করবেন। তাহলে একই রকম 12টি জামা তৈরি করতে
কত মিটার কাপড় লাগবে। আসলে 4টা জামা তৈরি করতে কত মিটার কাপড় লাগছে, 20 মিটার। তাহলে 12টা জামা তৈরি করতে কত মিটার কাগজ লাগবে, এই কাপড় লাগবে, সেটাই আমাদের বার করতে হবে। ঠিক আগের মতোই কিভাবে লিখব, তাহলে যেটা চেয়েছে সেটাকে ডান দিকে কি চেয়েছে আমাদের কাছে, ছিট কাপড় বা কাপড় এর একক কি, মিটার দেওয়া আছে। আর এর পাশটায় কি হবে, জামার সংখ্যা আসলে, তাহলে জামা একক কি, টি। তাহলে ভালো করে বোঝো, 4টা জামা তৈরি করবে কত মিটার কাপড় লাগবে, 20 মিটার। তাহলে কটা জামা, 12টি জামা তৈরি করবে কত মিটার কাপড় লাগবে। তাহলে এবার সম্পর্কটা স্থাপন করবে এদের মধ্যে। দেখো 4টা জামা তৈরি করতে লাগছে, কাপড় লাগছে 20 মিটার। তাহলে 12টা জামা তৈরি করবে তো অবশ্যই বেশি কাপড় লাগবে। তাহলে কি এটা বাড়ছে, তাহলে এটাও বাড়ছে। কি সম্পর্ক, সরল সম্পর্ক। অতএব জামার সংখ্যার সঙ্গে কাপড়ের সরল সম্পর্ক। তাহলে যদি সরল সম্পর্ক হয় তাহলে আমরা কিভাবে বার করব, তাহলে কাপড় বার করছি। অতএব কাপড় সমান যেটা উপরে দেওয়া আছে ওটা বসে যাবে, ইনটু কি করব, যে সরল সম্পর্ক হয় তাহলে এটাকে উল্টে দেবো। আর ব্যস্ত হলে একটু আলাদা, এখানে যদি ব্যস্ত হয় তাহলে সোজাসুজি বসাবো, আর যদি সরল সম্পর্ক হয় তাহলে এটাকে উল্টে। তাহলে 12 বাই কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। 4 একে 4, 4 5 20, 5 12 কত হচ্ছে 60 মিটার। তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে 60 মিটার। ঠিক আছে, 2 দাগেরটাও হয়ে গেল। তাহলে 3 দাগেরটাও এখানে করে নিচ্ছে। হ্যাঁ, 3 দাগেরটা কি বলেছে দেখো, বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে 30 জন লোকের 15 দিন সময় লেগেছে। যদি 25 জন লোক ওই পুকুরটি কাটতো তবে কত দিনে শেষ করতে পারতো। আসলে এখানে 15 দিনে 30 জন লোক লেগেছে, তাহলে 25 জনে কত, অবশ্যই বেশি না কম লাগে তা বার করতে হবে। তাহলে আমাদের প্রথম তাহলে কি চেয়েছে, কত দিন লাগবে, তাই তো। তাহলে সময় চেয়েছে, সময় আমাদের চেয়েছে, তার জন্য এখানে কি হয়ে যাবে, দিন হয়ে যাবে। আর এ পাশটায় কি লাগবে, কি জন, লোক সংখ্যা। ঠিক আছে, লোক সংখ্যার একক কি, জন। লোক সংখ্যার একক কি হচ্ছে, জন। তাহলে 30 জন লোক কত হবে, 15 দিনে। 30 জন লোক 15 দিনে। আর 25 জন লোক কত দিনে করতে পারবে। তাহলে এটার সঙ্গে সম্পর্ক স্থাপন করছি। তাহলে 30 জন লোক একটা জমি কাজ করতে 15 দিন সময় লাগছে, 25 জন লোক ওই কাজটাই করবে, তাহলে বেশি দিন সময় লাগে। কারণ লোক সংখ্যা কমলে কাজের পরিমাণ তো একই আছে, লোক সংখ্যা কমলে সময়টা বেশি লাগবে। তো এটার সঙ্গে এটা কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তাহলে লিখে দেব, লোক সংখ্যার সঙ্গে সময়ের কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। লোক সংখ্যার সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক। তাহলে আবার কি লিখবো, সময় চাইছি, তাহলে সময় লিখে দিলাম, সমান যেটা আছে এটা গুণ চিহ্ন দিয়ে দিলাম। ব্যস্ত সম্পর্কতে কি বলেছি, যেভাবে আছে সেভাবে বসবে। সরল সম্পর্কতে উল্টে দিতাম। তাহলে 30 বাই কত হয়ে যাবে, 25 হয়ে যাবে। 5 দিয়ে দেখো, 5 দিয়ে হলে 5 5 25, বা 3 5 15, আর 5 5 25, 5 কে 5 5 6 30। তাহলে 3 6 কত হচ্ছে 18 দিনে। তাহলে কাজটা কতদিনে শেষ হবে, 18 দিনে কাজটা শেষ হবে। ঠিক আছে, তাহলে এটাও অ্যান্সার হয়ে গেল আমাদের। তারপর চলো 4 দাগের অঙ্কটা কি বলেছে। 4 দাগের অঙ্কটা বলেছে, কাকিমা ঘন্টায় 40 কিমি বেগে গাড়ি চালিয়ে 5 ঘন্টায় মামার বাড়ি পৌঁছে গেলেন। তিনি যদি 50 কিলোমিটার বেগে গাড়ি চালাতেন তাহলে কত সময় লাগতো তাকে পৌঁছাতে। তাহলে চলো এটাও করি। কিভাবে করব, কি চেয়েছে আমাদের অ্যান্সারটা, যেটা চেয়েছে সেটা ডান দিকে। তাহলে কত সময় লাগবে, তাহলে সময়ের একক এখানে কি দেওয়া আছে, যেহেতু ঘন্টা, তাহলে এখানে ঘন্টা লিখে দেব। আর এখানে কি আছে, কিমি মানে দূরত্বের একক কি হবে, কিমি। তাহলে এখানে 40 কিমি
বেগে মানে 1 ঘন্টায় 40 কিলোমিটার চালাবে, 40 কিমি বেগে যদি যায় তাহলে কত সময় লাগছে 5। এবার স্পিডটা বাড়িয়ে দিল 50 কিলোমিটার করে দিল, তাহলে বলছে কত সময় লাগবে। তাহলে দেখো 40 কিলোমিটার স্পিডে যদি যেত তাহলে 5 ঘন্টা লাগতো। এবার বেশি স্পিড বাড়িয়ে দিল গাড়ির, তাহলে ওই সময়টাই যেতে কত লাগবে। ধরো এখান থেকে কোনো জায়গা থেকে, কোনো মালদা থেকে ধরো কালিয়াচক বা মালদা থেকে কোনো জায়গায় একটা যাবে, তাহলে 40 কিলোমিটার বেগে মানে ঘন্টাতে 40 কিলোমিটার যাবে, ওই বেগে যদি যায় তো 5 ঘন্টা লাগবে। তাহলে এবার স্পিডটা বাড়িয়ে দিচ্ছে মানে গাড়ির গতিবেগটা বাড়ছে, জোরে চলছে, তাহলে সময়টা অবশ্যই কম লাগবে। তাহলে এখানে লিখে দিতে পারি কি দূরত্বের সঙ্গে কার সময়ের কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, সময়ের ব্যস্ত সম্পর্ক। অতএব সময় সমান কত হবে 5 গুণিত, এটা ব্যস্ত যেহেতু সম্পর্ক আছে তাহলে সোজাসুজি বসবে, সরল থাকলে উল্টে বসতো, 40/50, তাহলে একটা শূন্য 5 5, তাহলে কত হচ্ছে 4 ঘন্টা। কত সময় লাগবে 4 ঘন্টা সময় লাগবে, আমাদের এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে 5 দাগেরটা আমরা করি। 5 দাগেরটা কি বলেছে, মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল। ভালো করে বুঝবে, মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল 3 দিন পরে, তার মানে 3 দিন খাওয়া হয়ে গেছে, এখন কদিনে আছে 4000 লোকের 6 দিনের খাবার আছে। ভালো করে এইরকম অঙ্ক থাকলে একটু বুঝে অঙ্ক করতে হবে, কি 4000 জনের 9 দিনের খাবার ছিল কিন্তু 3 দিন পরে, তার মানে 3 দিন খাওয়া হয়ে গেছে ওদের, তাহলে এখন 4000 জন লোকের কদিনে আছে 6 দিনের খাবার মজুদ আছে। বলছে 1000 জন অন্য জায়গায় চলে গেল, তার মানে এখান থেকে কমে গেল, 4000 থেকে 1000 চলে গেলে কত 3000 জনের এখন কতদিন চলবে বাকি খাবারটি। ঠিক আছে, তো চলো আমরা সমস্যাটা সাজিয়ে নিই। তাহলে এখানে কি চেয়েছে আমাদের সময় আর লোক সংখ্যা, তাই তো। তাহলে সময়ের একক কি হবে দিন, আর এখানে লোক সংখ্যা একক কত জন, লোক সংখ্যার একক জন হবে। তাহলে দেখো এখানে আগে 4000 জন লোকের খাবার বলছিল 9 দিনে, কিন্তু 3 দিন খেয়ে নিয়েছে, তাহলে 9 - 3, তাহলে কত দিন হবে 6 দিনের হবে। ঠিক আছে, এবার 1000 জন অন্য জায়গায় চলে আছে, তাহলে 4000 - 1000, তাহলে কত হচ্ছে 3000 জনের কত দিন যাবে। তাহলে দেখো 4000 জন লোক খাচ্ছিল, 6 দিন যাচ্ছিল, এবার 3000 জন লোক ওই খাবারই খাবে, কদিন যাবে বেশি দিন যাবে। তাহলে এটা কমছে তো এটা বাড়ছে, কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। ভালো করে বুঝবে কি 3000 জন লোক সংখ্যা, এখানে দেখো 4000 জন লোক খাচ্ছিল কোনো একটা খাবার, 6 দিন যাচ্ছিল, এবার 3000 জন লোক খাবে ওই খাবারটা, তাহলে কি অবশ্যই বেশি দিন যাবে। তাহলে এটার সঙ্গে এটা কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তাহলে লোক সংখ্যার সঙ্গে সময়ের কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত সম্পর্ক যেমন হয়, তাহলে এখন কি চাইছে সময়, তাহলে অতএব সময় সমান কত হবে 6 গুণিত ব্যস্তর জন্য সোজাসুজি বসাবো 4000 বাই কত হবে 3000, 3টা শূন্য 3, 3 দুগুণে 6, 4 দুগুণে কত হবে 8 দিন, কত দিন হবে 8 দিন যাবে, তাহলে 8 দিন। তাহলে আমাদের এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে কতদিন চলবে ওই 3000 জন লোকের 8 দিন চলবে, তাহলে এটাই অ্যান্সার। 5 দাগেরটা হয়ে গেল। 6 দাগেরটা কি বলেছে, 6 দাগেরটা বলেছে দেখো, 6 দাগেরটা বলেছে কি নসিবপুর গ্রামের একটি খামারের 42 জন সদস্য 24 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু চাষের মরশুমে 6 জন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের কতদিন সময় লাগে। এটা একটা সিম্পল অঙ্ক দিয়েছে কি 42 জন কাজ করতো, 24 দিন সময় লাগতো, এখন 42 জনের মধ্যে 6 জন চলে যাচ্ছে, ওই কাজটা করতে কতদিন সময় লাগবে আমাদের বার করতে হবে। ঠিক আছে, তাহলে চেয়েছে কি সময় চেয়েছে, আর এখানে সদস্য সংখ্যা, সময় একক কি হবে, সময়ের একক দেওয়া আছে আমাদের, দিন দেওয়া আছে কত দিন। ঠিক আছে, আর এপারে কত দেওয়া আছে সদস্য দেওয়া আছে, সদস্যর একক কি জন, সদস্যর একক জন। তাহলে 42 জন সদস্য কতদিন সময় লাগতো 24 দিন সময় লাগতো। তাহলে এখানে 42 থেকে কতজন যাচ্ছে
6 জন যাচ্ছি, তাহলে কতজন হবে? 36 জনের কত লাগবে। এবার এখানে দেখো কি 42 জন সদস্যকে একটা কাজ করতে 24 দিন সময় লাগতো, 36 জন সদস্যকে ওই কাজটা করতে কি অবশ্যই বেশি দিন, কারণ লোক সংখ্যা কমলে সময়টা বেশি লাগবে। তাহলে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে সদস্য সংখ্যার সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক। অতএব সময় সমান 24 গুণিত ব্যস্তর জন্য কি সোজাসুজি বসবে, সরল থাকলে উল্টে বসে, তাহলে 42 বাই কত হবে? 36। এখানে দেখো আমরা কাটাকাটি করি, দেখো 12 দুনা 24, 3 12 36, তাই তো? 3 একে 3, এখানে কি হবে? 3 একে 3, 3 4 3 14 42, তাহলে 14 দুনা কত হচ্ছে? 28 দিন সময় লাগবে। কত দিন? 28 দিন। এটাই অ্যান্সার আমাদের। ঠিক আছে, তাহলে কতদিন সময় লাগছে? 28 দিন সময় লাগবে। তারপরে 7 দাগের অঙ্কটা দেখি আমরা। 7 দাগেরটা বলেছে একটি কারখানায় 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনে 27 দিন সময় লাগে। যদি ওই কারখানায় আরও 2টি মেশিন বসানো হয় আর একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কত সময় লাগবে? মানে 1000টাই সংখ্যা যন্ত্রাংশ তৈরি করে, তাহলে 1000 দুপক্ষেই, তাহলে এটাকে না নিলেও হবে। তাহলে দুটো আমরা একক নিলে হয়ে যাবে। কী হবে? একটা মেশিনের সংখ্যা আর একটা সময়। ঠিক আছে, মেশিনের সংখ্যা আর সময়। তাহলে মেশিনের সংখ্যা আর সময়, যেহেতু সময় চেয়েছে কতদিন লাগবে, তাহলে 7 দাগেরটা সময় চেয়েছে, সময়ের একক কি আছে? দিন আছে। আর মেশিনের সংখ্যা বা মেশিন কি হবে? টি। আমরা মেশিন ক্ষেত্রে টি দিয়ে ধরি, তাহলে টি। তাহলে কত? 16টি মেশিন তৈরি করতে, মানে 16টি মেশিনে কতদিন সময় লাগবে? 27 দিন সময় লাগবে। এখন বলছে ওই কারখানায় আরও 2টি মেশিন বসানো হলো, তাহলে 16 + 2 = 18। তাহলে 18টা মেশিন অবশ্যই সময় কম লাগবে। তাহলে কি সম্পর্ক? এটা বাড়ছে, এটা কমছে, কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। কি সম্পর্ক? ব্যস্ত। ভালো করে বুঝে নাও কি 16টা মেশিনে 1000টা যন্ত্রাংশ তৈরি করবে, সময় লাগবে 27 দিন। এখন 18টা মেশিন হয়ে গেছে, ওই 1000টাই যন্ত্রাংশ তৈরি করবে, অবশ্যই সময়টা কম লাগবে। এটা বাড়ছে, এটা কমে, তাহলে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে লিখে দেবো মেশিনের সঙ্গে সময়ের কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, তাহলে এখানে অতএব সময় সমান কি হবে? 27 তো আছে, ইন্টু এখানে দেখো ব্যস্ত সম্পর্ক, তার জন্য সোজা বসবে 16 বাই কত হবে? 28। তাহলে এতে আমরা কাটাকাটি করি, 9 দুনা 18, 3 9 27, 2 একে 2, 8 দুনা 16, তাহলে 3 8 কত হচ্ছে? 24 দিন। কতদিন সময় লাগছে? 24 দিন সময় লাগছে। তাহলে এটা আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 24 দিন সময় লাগতো। তাহলে 7 দাগেরটা কমপ্লিট হয়ে গেল। 8 দাগের গুলো কি বলেছে দেখো। 8 দাগের বলেছে, 8 দাগের এইগুলো 1 দাগে এটা বলেছে পেনের সংখ্যা এতটি আর পেনের দাম, মোট পেনের দাম এতটি, তাহলে 12টি পেনের। এখানে বলা হবে কি 15টি পেনের দাম যদি 112 টাকা 112.5 টাকা হয়, তাহলে এরূপ 12টি পেনের কত টাকা হবে? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি, বাস হয়ে গেল। ঠিক আছে, তাহলে এভাবে আমরা করতে পারবো। কি লিখতে পারি? তাহলে আমাদের যেহেতু গণিতের গল্পটা লিখতে বলে, তাহলে গল্পটা এভাবে লিখতে পারবো কি গণিতের গল্প। তাহলে কি হবে? গণিতের গল্প এখানে বলেছে 25টি কলমের দাম বা 25টি পেনের দাম। এখানে একটু ভাষাটা এভাবে লিখবো কি প্রিয়া বা যে কোনো নাম দিতে পারো। একটি দোকানে 12 কত আছে? 112.5 টাকা দিয়ে 12.15 টাকা দিয়ে 25টি কি করেছে? পেন কিনলো। কি কিনলো? পেন কিনলো। বলছে প্রিয়ার বন্ধু যে কোনো একটা নাম দিয়েছি, কালাম বা কামাল
প্রিয়ার বন্ধু কামাল ও ওই দোকান থেকে একই দামের 12টি পেন কিনবে, তাহলে কামালকে কত টাকা লাগবে? বাস হয়ে গেল। 2 দাগেরটা কি বলেছে দেখো, 2 দাগেরটা বলেছে গতিবেগ আর দূরত্ব দেওয়া আছে। 9 ঘন্টা যাবে এত কিলোমিটার, তাহলে 12 ঘন্টায় কত কিলোমিটার যাবে? এটাও সহজভাবে লেখা যাবে। কিভাবে লিখবো এটা? সহজভাবে কিভাবে লিখবো? এখানে বলছে আচ্ছা, এখানে এটা প্রশ্নটা করার পরে আবার ত্রৈরাসিক পদ্ধতিতে উত্তর খুঁজতে বলেছে। তাহলে ত্রৈরাসিক পদ্ধতিতে উত্তরটা করে নিই আমরা। তাহলে উত্তর যদি করি তাহলে কি আসবে বলো তো আমাদের? তাহলে পেনের সংখ্যা একক কি বলেছে? টি, একক টি। আর এরপরে কি? দামের একক কি? টাকা, দামের একক টাকা। তাহলে 25টি পেনের মূল্য কত হবে? 112.5। আর কতটি? 12টি পেনের মূল্য কত হবে, তাই তো? তাহলে পেনের সংখ্যা দেখো, 25টি পেনের দাম যদি এত টাকা হয়, 12টি পেন অবশ্যই কমবে। তাহলে এটা কমছে তো এটাও কমবে। কি সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে পেনের সংখ্যার সঙ্গে দামের কি সম্পর্ক? সরল সম্পর্ক। যদি সরল সম্পর্ক হয় তাহলে দাম সমান কি বার করব? 112.5 গুণিত ব্যাস। যেহেতু সরল তাহলে উল্টে বসাতে হবে। তাহলে কত হবে? 12/25। যদি 5 দিয়ে আমরা কাটাকাটি করি কত আসবে দেখো, 5 5 25, আবার 5 দিয়ে এখানে 5 দুনা 10, আর আবার 5 দুনা 10, আর 0.5 5 25, আবার 5 দিয়ে যাবে কিন্তু 5 একে 5, এখানে দিয়ে 4 5 20, দশমিক বসে যাবে 5 5 25। তাহলে এটাকে 12কে এটা দিয়ে গুণ করি তাহলে কত আসছে দেখো, 5 বারণ হচ্ছে 60, হাতে থাকলো 6, আর 4 বারণ 48, 49 50 54। তাহলে এক ঘর আগে দশমিক, তাহলে ক টাকা আসছে? 54 টাকা আসছে। এটা দশমিক এইটা কেটে যাবে, তাহলে ক টাকা হচ্ছে? 54 টাকা। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। ক টাকা আসছে? 54 টাকা। তাহলে 1 দাগেরটা হয়ে গেল। 2 দাগেরটা কি বলেছে চলো। বি দাগেরটা বলেছে গতিবেগ। তাহলে এটা আগে পড়লাম কি, 9 কিলোমিটার যেতে 112.5, মানে 9 ঘন্টায় 112.5 কিলোমিটার যাবে। তাহলে 12 ঘন্টায় কত যাবে? তাহলে আমরা আগে গল্পটা তৈরি করি। তাহলে গল্পটা কি হবে? গণিতের গল্পটা হবে কি, কোনো একটা লোক, রহিম দিয়ে দিচ্ছি, রহিম ঘন্টায় কি 9 কিমি বেগে গাড়ি চালালে, 9 কিমি বেগে সাইকেল বা গাড়ি যেটা দাও, সাইকেল চালিয়ে কত? 112.5 কিমি দূরত্ব যায়। তাহলে বলছে যদি 12 কিমি বেগে যায়, যদি ঘন্টায় 12 কিমি বেগে সাইকেল চালায়, তাহলে কত দূরত্ব যাবে? এটা অঙ্ক আমরা ভাষা তৈরি করলাম। ঠিক আছে, তো সমস্যাটা কি হচ্ছে তাহলে তোমাদের বইয়ে দেওয়া আছে, কি দেওয়া আছে? গতিবেগ একক কি? কিমি পার ঘন্টা। ঠিক আছে, আর এরপরে দেওয়া আছে দূরত্ব। তাহলে দূরত্বের একক কি? কিমি দেওয়া আছে। ঠিক আছে, তাহলে
9 কিলোমিটার মানে ঘন্টায় 9 কিলোমিটার যদি বেগে ভাগে তাহলে কত হচ্ছে দূরত্ব 112.5। তাহলে 12 যদি ভাগে তাহলে কত হবে? অতএব তাহলে দেখো 9 কিলোমিটার ঘন্টায় ভাগলে তাহলে দূরত্ব কত? এতটা যাবে। এবার 1 ঘন্টাতে 12 কিলোমিটার যাবে, তাহলে 12 কিলোমিটার মানে 12 ঘন্টায় কত যাবে? বেশি দূরত্ব যাবে। তাহলে এটা বাড়ছে, তাহলে এটাও বাড়ছে, এটা কি হবে? সরল সম্পর্ক। অতএব গতিবেগের সঙ্গে দূরত্বের কি সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে অতএব দূরত্ব সমান 112.5 ইন্টু কত হয়ে যাবে? যেহেতু সরল উল্টে লিখতে হবে, তাহলে 9 এখানে 12/9, 12/9। তাহলে কাটাকাটি করি, ক দিয়ে যাবে? এখানে 3 দিয়ে দেওয়া যাবে, 5 6 7 8 9। তাহলে এখানে 3 দিয়ে দেওয়া যাবে, 3 3 9, আর এখানে 3 দিয়ে কাটি কত হবে? 3 3 9 হচ্ছে 9, 2 আর 2 22 হচ্ছে, 3 7 21 দশমিক। তাহলে 1 পার 5 7 3 5 15, 3 1 3 3 4 12। তাহলে গুণ করলে কত আসছে? 4 5 20, 4 5 20, হাতে গেলো 2, 4 28 29 30, হাতে গেলো 3, আর 3 4 12, 13 14 15। তাহলে কত আসছে দেখো তো? আমাদের অ্যান্সার আসছে 1 ঘর আগে দশমিক, তাহলে এটা কেটে যাবে। তাহলে কত হচ্ছে? 150 কিমি দূরত্ব যাবে, 150 কিমি। এটা আমাদের অ্যান্সার হচ্ছে 150 কিমি। ঠিক আছে, 150 কিমি দূরত্ব যাবে। তাহলে বি দাগেরটা হয়ে গেল। সি দাগের অঙ্কটা কি বলেছে দেখো, পাম্প সংখ্যা দেওয়া আছে, এখানে সেচের পরিমাণ মানে বিঘা জমির পরিমাণ দেওয়া আছে। তাহলে পাম্প 6টি পাম্পে কত বিঘাতে দেওয়া যাবে? 31.2 বিঘা জমিতে জল দেওয়া যাবে। বলছে 13টা পাম্প লাগাবে, তাহলে কত বিঘাতে দেওয়া যাবে? তাহলে এরকম আগে একটা আমাকে গল্প তৈরি করতে হবে। কি গল্প তৈরি করতে হবে? গণিতের গল্প। তাহলে কি লিখব? গণিতের গল্প। তো গণিতের কথাটা কি হবে? এখানে লিখতে পারবো আমরা এরকম ভাবে কি 31.2 বিঘা জমিতে জল সেচ দেওয়ার জন্য বলছে মোট 6টি পাম্প প্রয়োজন, 6টি পাম্প প্রয়োজন। ঠিক আছে, 6টি পাম্প প্রয়োজন। এবার বলেছে তাহলে ওই একই ক্ষমতার মোট মানে একই রকম নিয়ে আসবে। তাহলে ওই একই ক্ষমতার মোট কটি পাম্প নিয়ে আসছে? 13টি পাম্প। একই ক্ষমতা 13টি পাম্প দিয়ে কত বিঘা জমিতে জলসেচ দেওয়া যাবে? তাহলে এটা হলো আমাদের গণিতের গল্প, মানে গণিতের কথা লিখলাম। তাহলে এবার যেটা সমস্যা দেওয়া আছে সমস্যাটা লিখেছি। তাহলে পাম্প একক কি দেওয়া আছে? পাম্প সংখ্যা দেওয়া আছে, একক হচ্ছে টি, একক টি। আর সেচের পরিমাণ একক হচ্ছে বিঘা, আসলে জমির পরিমাণটা। তাহলে কত হচ্ছে? 6টা পাম্পে কত হচ্ছে? 31.2। তাহলে 13টি পাম্পে কত হবে? তো এখানে সমস্যাটা কি হবে? পাম্পের 6টা পাম্পে এতটা করছিল, 13টা পাম্পে বেশি হবে। তাহলে এটা বাড়ছে, এটাও বাড়বে। তাহলে পাম্পের সঙ্গে বা পাম্প সংখ্যার সঙ্গে
সেচের পরিমাণের কি সম্পর্ক? সরল সম্পর্ক। সরল সম্পর্ক। যদি সরল সম্পর্ক হয় অতএব সেচের পরিমাণ কত হবে? তাহলে 31.2 ইন্টু, এটা যেহেতু সরল সম্পর্ক তাহলে উল্টে লিখবো, তাহলে 13 বাই কত লিখবো? 6। 13 বাই যদি 6 হয় তাহলে 6 কে 6, 5 6 30, 0.6 দুনা 12। তাহলে এটা দিয়ে গুণ করে নিই। 13 দুনা কত? 26, 6 হাতে হলো 2, 5 13 65, 65 ছেষট্টি 67 হচ্ছে। তাহলে কত? এক ঘর আগে 67 কত হচ্ছে? 6 বিঘা জমি। তাহলে এটা আমাদের অ্যান্সার আসছে। ঠিক আছে, 67.6 বিঘা জমি, এটা আমাদের অ্যান্সার আসছে সি দাগেরটা। তাহলে ডি দাগেরটাতে কি বলেছে? ডি দাগেরটাতে বলেছে কি প্রতি ছাত্রের দৈনিক বরাদ্দ কত বলেছে? দানা শস্য 306 গ্রাম করে, আর ছাত্র সংখ্যা 425। তাহলে বলছে কি 458 জন যদি ছাত্র হয় তাহলে কত করে দানা শস্য পাবে? তাহলে একটু ঘুরিয়ে লিখেছে, তাহলে আমরা কিভাবে লিখবো আগে দেখে নিই। কি দানা শস্য প্রতি ছাত্রের দানা শস্য এভাবে লিখে দেবো কি, বা আগে গণিতের গল্পটা লিখে নিচ্ছে কি গণিতের গল্প। তাহলে গণিতটা কি বার করছে আমরা এভাবে লিখবো, কোনো বিদ্যালয়ে মিড ডে মিল প্রকল্পে 425 জন ছাত্রের দৈনিক খাদ্য কত হবে? 306 গ্রাম যদি হয় তাহলে বলছে কি ছাত্র সংখ্যা বেড়ে কত হবে? 458 জন হলে প্রতি ছাত্রের দৈনিক বরাদ্দ কত হবে? এটা যদি হয় তাহলে সমস্যাটা আমরা সাজিয়ে দিচ্ছি। তাহলে এখানে প্রতি ছাত্রের দানা শস্য একক কি? গ্রাম দেওয়া আছে। আর পাঁচটায় ছাত্র সংখ্যা একক কি হবে? জন দেওয়া আছে। তাহলে এখানে 306 গ্রাম হবে, আর এখানে 425। এখানে দেখো 400 যদি 58 হয় তাহলে এখানে কত হবে? এবার ভালো করে বুঝে নাও, এখানে কি দেওয়া আছে কি 425 জন ছাত্রকে দিচ্ছে কত? 306 গ্রাম করে। এবার 458 জনকে দেবে, তাহলে অবশ্যই দানা কমবে। তাহলে এটা বাড়ছে, এটা কমবে, তাহলে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে দানা শস্যের সঙ্গে ছাত্র সংখ্যার ব্যস্ত সম্পর্ক। তাহলে অতএব দানা শস্য সমান কি হবে? 306 গুণিত, যেহেতু ব্যস্ত সম্পর্ক তার জন্য সোজাসুজি বসে যাবে 225 আর নিচে 458। যদি কাটাকাটি করতে যাই তাহলে ক দিয়ে যাবে? এখানে দেখো কত দিয়ে? 5 দিয়ে 6, 6 সাথে 42। আচ্ছা 2 দিয়ে দিই তাহলে কত আসবে? 2 দিয়ে 2 একে 2, 5 দুনা 10, 3। আর এখানে 2 দিয়ে 2 দুনা 4, 2 দুনা 4, 9 দুনা 18। আর কি যাবে? 11, 12, 13। তাহলে এখানে যদি দিই আমরা কত কাটাকাটি যদি আর এখানে করি তাহলে কত আসছে? 5 দিয়ে এটা যাবে না, তাহলে 3 দিয়ে দিলেও যাবে না, 7 দিয়ে 3 7 21 যাচ্ছে না। ক দিয়ে যাবে এটাকে?
আচ্ছা, এখানে একটু বোঝার আছে কি, এখানে বলছে 425 জন ছাত্রের এত যদি হয় তাহলে 4 এটা সরল সম্পর্ক হবে, তাই না? বাড়বে তো, সরল সম্পর্ক। সরল যদি সম্পর্ক হয় তাহলে এখানে এই লাইনটা একটু কেটে দিচ্ছি, এখানে করে নিচ্ছি দানা শস্য, তাহলে দানা শস্য সমান কি হবে? এটা সরল সম্পর্ক হচ্ছে, ঠিক আছে? তাহলে 306 গুণিত এই সরল সম্পর্ক, তাহলে উল্টে লিখবো 458, আর নিচে কত হবে? 425। তাহলে 329.76 গ্রাম, এটা আমাদের অ্যান্সার আসবে, ঠিক আছে? তাহলে তোমরা কি করবে, এটার সঙ্গে এটাকে গুণ করে দেবে, গুণ করার পরে এই সংখ্যাটা দিয়ে ভাগ করলে এটি অ্যান্সার আসবে, ঠিক আছে? তোমরা গুণটা করে নেবে, আমি অ্যান্সারটা বসিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের 10.1টা শেষ হয়ে গেল। আশা করছি আবার পরে দেখা হবে, 10.2 নিয়ে আসবো।